প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের ঢাকা বোর্ডে আসা 2022 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্ন পড়ি। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে দুইটা বস্তু একটা আর একটার সাথে যদি ধাক্কা লাগে, এই ধাক্কার আগে মোট ভরবেগ এবং ধাক্কার পরের মোট ভরবেগ যদি সমান হয় এবং ধাক্কার আগের মোট গতিশক্তি ধাক্কার পরের মোট গতিশক্তির যদি সমান হয়, তাহলে সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি চিত্র আঁকায়া বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এইখানে আমি দেখাইছি 1 নম্বর বস্তুর ভর m1 এবং 1 নম্বর বস্তুর বেগ u1 সংঘর্ষের আগে, এবং 2 নম্বর বস্তুকে আমি লাল কালি দিয়ে লিখেছি 2 নম্বর বস্তুর ভর m2 এবং 2 নম্বর বস্তুর বেগ u2 সংঘর্ষের পূর্বে। এইখানে 1 নম্বর বস্তু এবং 2 নম্বর বস্তুর মধ্যে ধাক্কা লাগছে। ধাক্কার পরে 1 নম্বর বস্তুর বেগ হচ্ছে v1 এবং ধাক্কার পরে 2 নম্বর বস্তুর বেগ হচ্ছে v2। আমরা নিশ্চয়ই জানি ভরবেগ p সমান mv। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। 1 নম্বর বস্তুর ভর m1 এবং 1 নম্বর বস্তুর বেগ u1, তাহলে 1 নম্বর বস্তুর ভরবেগ m1 u1 ধাক্কার পূর্বে, এবং 2 নম্বর বস্তুর ভর m2 এবং 2 নম্বর বস্তুর বেগ u2 m2 u2, এটা 2 নম্বর বস্তুর ভরবেগ ধাক্কার পূর্বে। আমরা m1 u1 যোগ m2 u2 এটা ধাক্কার পূর্বে মোট ভরবেগ, আর 1 নম্বর বস্তুর ভরবেগ m1 v1 এটা ধাক্কার পরে, আর 2 নম্বর বস্তুর ভরবেগ ধাক্কার পরে m2 v2, এই দুটো যোগ করে দিলাম। m1 v1 যোগ m2 v2 এটা ধাক্কার পরে মোট ভরবেগ, ধাক্কার পূর্বের মোট ভরবেগ, ধাক্কার পরের মোট ভরবেগ সমান হতে হবে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হয়। আমরা বোঝানোর জন্য বলতেছি কথার কথা m1 u1 যদি এটা 15 হয়, m2 u2 এটা যদি 5 হয়, তাহলে m1 u1 যোগ m2 u2 সমান হবে 20। কথার কথা m1 v1 এটা 10, m2 v2 এটাও 10, তাহলে 10 যোগ 10 সমান 20। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ 20, সংঘর্ষের পরে মোট ভরবেগ 20। সংখ্যাগুলো দিলাম শুধুমাত্র বোঝার জন্যে যে সংঘর্ষের পূর্বে যে সংখ্যা থাকবে ভরবেগের, সংঘর্ষের পরে সংখ্যাটা একই থাকবে। যদি 20 হয়, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ 20 হবে, সংঘর্ষের পরে মোট ভরবেগ 20 হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আর একটা শর্ত পূরণ করতে হবে, সেটা সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে। 1 নম্বর বস্তুর ভর m1, 1 নম্বর বস্তুর বেগ u1, আমরা জানি ভর গতিশক্তি হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। 1 নম্বর বস্তুর গতিশক্তি হবে হাফ অফ m1 u1 এর উপর স্কোয়ার। সংঘর্ষের পূর্বে 1 নম্বর বস্তুর গতিশক্তি হাফ অফ m1 u1 এর উপর স্কোয়ার। 2 নম্বর বস্তুর ভর m2 আর বেগ u2, এর গতিশক্তি হবে হাফ অফ m2 u2 এর উপর স্কোয়ার। 2 নম্বর বস্তুর গতিশক্তি সংঘর্ষের পূর্বে হাফ অফ m2 u2 এর উপর স্কোয়ার, তাহলে হাফ অফ m1 u1 এর উপর স্কোয়ার যোগ হাফ অফ m2 u2 এর উপর স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে এটা সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি পেলাম। আর সংঘর্ষের পরে 1 নম্বর বস্তুর গতিশক্তি হবে হাফ অফ m1 v1 এর উপর স্কোয়ার, আর সংঘর্ষের পরে 2 নম্বর বস্তুর গতিশক্তি হবে হাফ m2 v2 এর উপর স্কোয়ার, এই দুটো যোগ করে দিলাম। হাফ অফ m1 v1 এর উপর স্কোয়ার যোগ হাফ অফ m2 v2 এর উপর স্কোয়ার সংঘর্ষের পরে মোট গতিশক্তি। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হলে এবং ভরবেগ সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সমান হলে, এই দুটো শর্ত মেনে চললে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বোঝানোর জন্য আমি সংখ্যা দিচ্ছি।
হাফ অফ m1 ইউনের উপর স্কোয়ার, কথার কথা এটা যদি 150 হয়, হাফ অফ m2 u2 উপর স্কোয়ার, কথার কথা যদি 50 হয়, তাহলে 150 যোগ 50 তাহলে হবে 200। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি 200, হাফ অফ m1 v1 এর উপর স্কোয়ার, কথার কথা যদি হয় 100, হাফ অফ m2 v2 এর উপর স্কোয়ার, কথার কথা যদি হয় 100, তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি হবে 100 যোগ 100 সমান 200। অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি 200, সংঘর্ষের পরে মোট গতিশক্তি 200 সমান, এবং সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ 20, সংঘর্ষের পরে মোট ভরবেগ 20 সমান। সুতরাং এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংজ্ঞা 1 মার্কসের জন্য 1 লাইন লিখলেই হবে, কিন্তু বোঝার জন্য আমি এত কথা বললাম। আমি এইখানে লিখে দিয়েছি সংজ্ঞাটা, যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগের সমান হলে, এবং সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তির সমান হলে সেই সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এই 1 লাইন লিখে দিলেই 1 মার্কস পাওয়া যাবে, কিন্তু বিষয়টা বোঝার জন্য আমি এত কথা বললাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। কৌণিক ভরবেগের দিক কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা লিখি। এল একটা ভেক্টর রাশি, এর দিকটা বের করতে হবে। আমরা জানি এল সমান আর ক্রস পি। এই সূত্রের মাধ্যমে আমরা এল এর দিক বের করতে পারি। আমি এটা আঁকায় রেখেছি এবং আমি দেখাবো। এখানে ও হচ্ছে ঘূর্ণন বিন্দু, আর এ বিন্দুতে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর এম। ও আর এর যোগ করে দিয়েছি, এর দিকে তীর চিহ্ন দিয়েছি। এই ভেক্টরটা হলো আর। আর হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টর, আর বস্তুটা ভি বেগে গতিশীল, আর বস্তুর ভর বেগ হলো পি, পি সমান এম ভি। এই ভি এর যে দিক, পি এর একই দিক, কিন্তু এই এ বিন্দুতে পি এর পাদবিন্দু আছে এবং এ বিন্দুতে আর এর শীর্ষবিন্দু আছে, তাহলে হবে না। এখানে আমরা এই কোণটাকে থেটা বলতে পারি না। এই কোণকে থেটা বলতে পারি না, কারণ এখানে আর এর শীর্ষবিন্দু আছে এবং পি এর পাদবিন্দু আছে। এই কারণে আমি ভিন্ন একটা কালারের আর একটা আর ভেক্টর আঁকাইছি। এটা তখনই আর হবে, অবস্থান ভেক্টর এটা আর, আর এটাও আর হবে, যদি রেখা দুটার দৈর্ঘ্য সমান হয়। এই রেখার দৈর্ঘ্য এবং এই রেখার দৈর্ঘ্য যদি সমান হয়, রেখা দুটো সমান্তরাল হয়, যেহেতু এটা একই রেখা অবশ্যই সমান্তরাল এবং একই দিকে তীর চিহ্ন, এটা যেদিকে তীর চিহ্ন এটাও সেদিকে তীর চিহ্ন, তাহলে সমভেক্টর বা সমান ভেক্টর হিসেবে এটা আর হলে এটাও আর হবে। এখন এই আর এর পাদবিন্দু এই বিন্দুতে, পি ভেক্টরের পাদবিন্দু এই বিন্দুতে, সুতরাং এখন দুটা ভেক্টরেরই পাদবিন্দু এই বিন্দুতে, তখন আমরা এটা থেটা বলতে পারবো। এখন আমরা আর থেকে পি এর দিকে হাত ঘুরেলে বুড়ি আঙ্গুল যে দিকে যাবে অবশ্যই সেটা ডান হাত হতে হবে। প্রথম কথা হচ্ছে ডান হাত, দ্বিতীয় কথা হচ্ছে আর থেকে পি এর দিকে বুড়ি আঙ্গুল বাদে এই 4টা আঙ্গুল ঘুরাইতে হবে। আমি দেখাচ্ছি। এল সমান আর ক্রস পি, এটা হলো ভেক্টর গুণন। আমরা ভেক্টর অধ্যায়ে দেখেছিলাম ভেক্টর গুণন বা ক্রস গুণন। মানে এল এর দিক বের করার জন্য প্রথমে আর এর দিকে আঙ্গুল রাখতে হবে, আর এর দিকে আঙ্গুল রেখে তারপরে পি এর দিকে ঘুরাইতে হবে। বুড়ি আঙ্গুল যে দিক যাবে স্ক্রিন থেকে বাইরের দিকে আসতেছে, আমার হাত খেয়াল করতে হবে। তাহলে স্ক্রিন থেকে লম্ব বরাবর আমার দিকে, এটা হবে বুড়ি আঙ্গুলের দিক, এটা হবে এল এর দিক। আমি এটা ভালো করে বুঝাবো তার আগে আমি এখানে লিখে রেখেছি, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, পি সমান এম ভি এটা বস্তুর রৈখিক ভরবেগ, আর আর হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টর, আর এল হচ্ছে বস্তুর কৌণিক ভরবেগ।
আমি একটু ভালো করে দেখাইতে চাই এল এর দিকটা। এখানে আমি নতুন করে আঁকাইছি। এখানে আর এর দিকে এইভাবে হাত রাখলে হবে না। এইদিকে রাখলে আমার এটা ডান হাত, এই ডান হাতের আঙুলগুলো এইভাবে রাখলে হবে না, এইভাবে রাখতে হবে। কারণ আমাদের মাথায় থাকতে হবে যে আমরা পি এর দিকে ঘুরাবো। এই চিত্রে যেটা হবে আমি সেটাই বলতেছি। আর আর থেকে পি এর দিকে ঘুরাইলে বুড়ি আঙুল কাগজের পৃষ্ঠের উপর লম্ব বরাবর বাইরের দিকে, এদিকে হবে এল এর দিক। আমরা এদিকে আঙুল রাখলে হবে না, কারণ আমরা তাহলে পি এর দিকে আঙুল ঘুরাইতে পারবো না। এদিকে আঙুল রাখতে হবে, বুড়ি আঙুল বাদে আর 4টা আঙুল পি এর দিকে ঘুরাইতে হবে। তাহলে বুড়ি আঙুল কাগজের পৃষ্ঠ থেকে বাইরের দিকে চলে গেল, সেই বাইরের দিকে হবে এল এর দিক। ওকে, আমরা এখন গ নাম্বার প্রশ্নর উত্তর দেখতে চাই। আমরা এখন গ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। মুক্তিবেগ হচ্ছে ভিই। মুক্তিবেগের ইংরেজি হচ্ছে স্কেপ ভেলোসিটি। ভেলোসিটির ভি আর স্কেপের ই, ভিই। মুক্তিবেগ হচ্ছে সেই বেগ যে বেগে পৃথিবীর পৃষ্ঠের উপর থেকে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না। আমরা ধীরে ধীরে সব বলবো। আমরা সেই মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ আমরা বের করব। আমাদের উদ্দীপকটা পড়তে হবে। কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর দেয়া আছে এইখানে 5.97 গুণ 10⁻24 কেজি। এটা বড় হাতের এম। এবং ব্যাসার্ধ 6.4 গুণ 10⁶ মিটার। এটা আর। পৃথিবীর ভর বড় হাতের এম এবং পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর। বলছে যে কাল্পনিক গ্রহের ভর এই পৃথিবীর ভরের সমান 5.97 গুণ 10⁻24 কেজি। কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ কৃত্রিম ওই কাল্পনিক গ্রহের যে ব্যাসার্ধ হবে সেটা 2 গুণন 6.4 গুণ 10⁶ মিটার। আমি সবই লিখে দেব। 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবীর ভর 5.97 গুণ 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ 6.4 গুণ 10⁶ মিটার। এখন আমরা মুক্তিবেগটা বের করব। আমি সবই লিখে রেখেছি। মুক্তিবেগ হবে 11.1576 কিলোমিটার/সেকেন্ড। এইটা আমরা পৃথিবী আঁকাইছি। ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। উদ্দীপকে দেয়া আছে, আমরা কেবলই বললাম যে এম হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে 5.97 গুণ 10⁻24 কেজি। আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা 6.4 গুণ 10⁶ মিটার। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যে মুক্তিবেগ এই যে এইখানে, এটা হবে 11.1576 কিলোমিটার/সেকেন্ড। আমি সেটা বের করে দেখাবো। মুক্তিবেগের সূত্র হচ্ছে ভি সমান √2 gm/r। এই মানগুলো বসায় দিতে হবে। এই 2 লিখলাম। আর জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান হলো 6.673 গুণ 10⁻11। আর বড় হাতের এম, এটা পৃথিবীর ভর, এইমাত্র বললাম। এই যে এইটা 5.97 গুণ 10⁻24 লিখলাম। আর আর হচ্ছে 6.4 গুণ 10⁶। সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেটারে করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 11,157.6 মিটার/সেকেন্ড। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটার/সেকেন্ড পাবো।
11.15 11.1576 কিলোমিটার পার সেকেন্ড। এটাই কিন্তু অ্যান্সার। এটাই পৃথিবীর পৃষ্ঠের উপরে মুক্তিবেগ। আমরা যদি মুক্তিবেগ মানে কি, মুক্তিবেগ মানে হচ্ছে 11.1576 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে উপরের দিকে ঢিল দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এমনকি 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এমনকি 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। কিন্তু আমি যদি 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল দিই তাহলে সেটা কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। অর্থাৎ মুক্তিবেগের চেয়ে কম বেগ হলে পৃথিবীতে ফিরে আসবে, মুক্তিবেগের চেয়ে বেশি বেগ হলে সেটা পৃথিবীতে আর ফিরে আসবে না। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। ঘ বলছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমার বেগ হলো 9 কিলোমিটার পার সেকেন্ড, এটা ভি। পৃথিবীর মুক্তিবেগ 9 কিলোমিটার পার সেকেন্ডের থেকে বেশি, সুতরাং 3 কেজি ভরের বস্তুটা 3 কেজি কোনো কাজে লাগে না, সে ভর যাই হোক ওটা বিষয় না, বেগটা বিষয়। 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এই 9 কিন্তু আমার 11.1576 এর চেয়ে কম, সুতরাং এটা পৃথিবীতে ফিরে আসবে। এই বেগটা এর চেয়ে ছোট হচ্ছে 9 কিলোমিটার পার সেকেন্ড কম। আমরা 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে বস্তুকে নিক্ষেপ করলাম, এটা কম, মুক্তিবেগ বেশি, সুতরাং পৃথিবীতে আমার বস্তুটা ফিরে আসবে। পৃথিবীতে বস্তুটা ফিরে আসবে, এটাই কিন্তু ঘয়ের অ্যান্সার। পৃথিবীতে বস্তুটা ফিরে আসবে, কিন্তু কাল্পনিক গ্রহে বস্তুটা ফিরে আসবে না। আমি এখন কাল্পনিক গ্রহে দেখাবো মুক্তিবেগ 9 কিলোমিটার পার সেকেন্ডের থেকে কম, 7.8896 কিলোমিটার পার সেকেন্ড কৃত্রিম উপগ্রহে মুক্তিবেগ হবে, যার চেয়ে 9 কিলোমিটার পার সেকেন্ড বেশি। ফলে কাল্পনিক গ্রহ থেকে যেই বস্তুকে 3 কেজি ভরের বস্তুকে ঢিল দিলাম ওইটা আর কাল্পনিক গ্রহে ফিরে আসবে না, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে, কারণ পৃথিবীতে মুক্তিবেগ বেশি আর 9 কিলোমিটার পার সেকেন্ড এটা কম, ফলে পৃথিবীতে ফিরে আসবে। আমরা এখন দেখাবো কাল্পনিক গ্রহ। এটা একটা কাল্পনিক গ্রহ। এই কাল্পনিক গ্রহের ভর এম এবং ব্যাসার্ধ আর। এই কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, আমরা উদ্দীপকে দেখেছি। সুতরাং কাল্পনিক গ্রহের ভর এম 5.97 গুণ 10⁻24 কেজি। কিন্তু এই কাল্পনিক গ্রহের যে ব্যাসার্ধ আর, সেটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ উদ্দীপকে দেওয়া আছে 6.4 গুণ 10⁻6 মিটার, এর সাথে 2 গুণ করে দিলাম, এটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ। তাহলে কাল্পনিক গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কত সেটা আমরা একটু বের করি। এই যে ভিই, এটা হচ্ছে মুক্তিবেগ, কাল্পনিক গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ, এটা 2gm ডিভাইডেড আর। আমরা মান বসায় দেবো এই 2, আর জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এটা হচ্ছে 6.673 গুণ 10⁻11, আর এম কাল্পনিক গ্রহের ভর যেটা পৃথিবীর ভরের সমান, এই যে এইটা 5.97 গুণ 10⁻24 লিখে দিলাম, আর আর হচ্ছে এইটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ, সেটা বসায় দিলাম 2 গুণন 6.4 গুণ 10⁻6,
এটা সিম্পল ক্যালকুলেটরে হিসাব করলে যেটা আসে সেটা 788,9.6 এত মিটার পার সেকেন্ড এই কাল্পনিক গ্রহের মুক্তিবেগ। এটা 1000 ভাগ করলে আমরা কিলোমিটার পার সেকেন্ড পাবো। এটা কাল্পনিক গ্রহের মুক্তিবেগ। এর চেয়ে আমরা কাল্পনিক গ্রহ থেকে 3 কেজি ভরের বস্তুকে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, সেটা বেশি। যেহেতু বেশি, নিক্ষেপ বেগ 9 কিলোমিটার পার সেকেন্ড, এটা বেশি, আর মুক্তিবেগ কম, সুতরাং এটা আর কাল্পনিক গ্রহে এই বস্তুটা ফিরে আসবে না। তাহলে আমরা কি শিখলাম এই প্রশ্ন থেকে? আমরা শিখলাম স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যদি ভরবেগ সমান থাকে এবং গতিশক্তি সমান থাকে তাহলে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। কৌণিক ভরবেগের দিক আমরা বের করলাম, ডান হাত ঘুরাইলে অথবা স্ক্রু ঘুরাইলেও হয়, আর থেকে পি এর দিকে আমরা যদি একটা ডান হাতে স্ক্রু ঘুরাই তাহলে স্ক্রুটা ল্যাপটপের স্ক্রিন থেকে আমার দিকে চলে আসবে এবং এই স্ক্রু যেদিকে যাবে সেটাই হবে এল এর দিক। আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করার জন্য ভি সমান √2 gm/r এই সূত্র ব্যবহার করলাম। কাল্পনিক গ্রহের মুক্তিবেগ আমরা বের করলাম। আমরা দেখলাম যে বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু কাল্পনিক গ্রহে এই বস্তুটা ফিরে আসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।